ঘটনাটা যেটি শেয়ার করব সেটি ঢাকাবাসীদের উদ্দেশ্যে এবং সবাইকে একটু মনোযোগ আকর্ষণ করছি যেন একটু মন দিয়ে আমার ঘটনাটি শোনে। ঘটনাটি 1992 সালের আব্দুল জলিল নামক একজনের ঘটনা রাসেল ভাই শেয়ার করবো আজকে। তার বয়স 35 থেকে 38 হবে সে সময়। তো তার একটি দোকান ছিল, মুদি দোকান, যাত্রাবাড়ির কোন একটা জায়গায়। তো তার বাসা হচ্ছে মালিবাগ রেল ক্রসিং এর সাথে। তো তখনকার দিনে রাসেল ভাই রাত্রে 11টা 12টা মানে অনেক রাত, অলমোস্ট ঢাকা অন্ধকার হয়ে যেত বলতে গেলে। তো উনি নর্মালের মতো প্রতিদিনই যেদিন ঘটনাটি ঘটে বা যেদিন সেটি প্রত্যক্ষ করেন সেদিন দোকান থেকে বাসায় ফিরছিলেন। তো ফিরতে গেলে বাসে উঠার লাগে এবং বাস থেকে নেমে তাকে হেঁটে রেল লাইন দিয়ে যদি যায় তাহলে একটু তাড়াতাড়ি হয়, রেল ক্রস মানে রেল লাইন দিয়ে যদি না যায় তাহলে রিক্সা দিয়ে গেলে একটু ঘুরে যেতে হয়। তো সে নর্মালি রেল লাইনের উপর দিয়ে প্রতিদিন হেঁটে যেত। আচ্ছা। তো দোকান বন্ধ করতে করতে সেদিন এত কাস্টমার ছিল যে দোকান বন্ধ করতে করতে রাতে 12টা 10 মতো বেজে যায়। তো সে দোকান ক্লোজ করে রাস্তায় দাঁড়ালেন বাসের জন্য। হঠাৎ করে একটি বাস আসলো। আচ্ছা। রাসেল ভাই বাসে কোনো ঘটনাই ঘটেনি। বাসে ওঠার পরে তিনি বাস থেকে নামলেন। নামার পরে রেগুলার যে রুটিনটা সে ফলো করতেন রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার। তো সেই মুহূর্তে কিছু মনে লাগে আজকে রেল লাইনের উপর দিয়ে যাবো কিনা, কিন্তু ওই বাড়িতে সে রওনা দিয়ে দিলেন আর কি বাসার উদ্দেশ্যে। সে রিক্সা নিলেন না, ওখান থেকে তার বাসার রিক্সা ভাড়া মাত্র 4 টাকা। আচ্ছা। তো রেল লাইনের উপর দিয়ে তখন সে দেখলেন যে ঘড়িতে 12টা 20 উপরে বাজে আর কি। তো রেল লাইনের উপর দিয়ে হাঁটা শুরু করলেন। আচ্ছা। হাঁটতে হাঁটতে প্রায় মিনিট 3 আগানোর পরেই দুই পাশেই বস্তি রাসেল ভাই, মানে রেল লাইনের দুই পাশেই বস্তি। তো একটু আগানোর পরে হঠাৎ করে তার সামনে মানে আচমকা, মানে এটা তার চিন্তারও বাইরে এবং উইদাউট সিগন্যাল, উইদাউট সাইরেন, উইদাউট লাইট হঠাৎ করে একটা ট্রেন তার সামনে হাজির হয়ে যায়। অসম্ভব রকম ভয় পেয়ে যান তিনি যে উইদাউট সাইরেন, কোনো হুইসেল নাই, কিছু নাই, একটা ট্রেন হঠাৎ করে আমার সামনে চলে আসলো। আর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলবো রাসেল ভাই তার বাসা রেল লাইনের সাথেই। তো ট্রেন যাওয়া আসা, ট্রেনের মুভমেন্ট, ট্রেনের সাউন্ড সবইতে সে অভিজ্ঞ। একটা ট্রেনের সাইজ কত বড় হতে পারে। তো তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি বলতেছেন, আমি কিছু বুঝি নাই। তো তিনি বললেন যে এই ট্রেনের সাইজটা আমি বলতে পারবো না, আমি আপনাকে বলতে পারবো না ট্রেনটা কত বড়। আর আমি যতটুকু যেভাবে ট্রেন দেখছি তার স্বাভাবিকের থেকে অনেক বড় এবং এত দ্রুত ট্রেন আমি কখনো দেখিনি। আমার সামনে চোখের পলকে আমার সামনে হাজির হয়ে গেল এবং আমি খুব ভয় পেয়ে গেলাম। একটু চিন্তা করতে লাগলাম, না এই রাস্তায় আসা যাবে না এরকম কিছু করতে থাকলে। কিন্তু চিন্তার কথা তো পরে রাসেল ভাই, তাকে তো আগে বাঁচতে হবে এই অবস্থা থেকে। সে বস্তির মানে বস্তির পাশে ঘেসে যখন ডান পাশ সরে একটু এগোতে যাচ্ছিলেন এমন সময় ইঞ্জিন রুম নাকি সেটা সে বললো না। আমি এতগুলো বগি, এখান থেকে বগি তো দেখতেছি, আমি কোনো শেষ পাচ্ছি না, যতটুকু আলোতে চোখ পড়ে আর কি, আমি এটার কোনো শেষ পাচ্ছি না। এমন সময় তার চোখ বাম দিকে যায়, যে পাশে বগির জানালাগুলো ছিল এবং তিনি দেখলেন যেটা যে প্রতিটা বগির জানালাতেই অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে, কিন্তু কারোরই মাথা দেখা যাচ্ছে না। হয়তো তারা লম্বা, মাথা নাই, এটা সে বুঝতে পারছে না এবং সে ওই জায়গায় হাঁটু গেড়ে বসে পড়লেন। যে জিনিসটা দেখে সেটা হচ্ছে জানালা গড়ি বেয়ে বেয়ে রক্ত পড়ছিল। এত চিৎকার, এত আহাজারি যে ওখানে মনে হয় কেউ খুন করছে বা কিছু একটা। কিন্তু এই ইনস্ট্যান্সে উনি এত কিছু চিন্তা করার সুযোগ পান নাই, কারণ উনি ওখানেই বসে পড়ছেন, একটু হেলদি বাল্কিয়ার ছিল। তো ওখানেই বসে পড়ার পরে তার মানে সে আর মুভ করতে পারছে না আর কি। সে দেখলো ভেতর থেকে প্রচন্ড মানুষ, মানে অনেকগুলো মানুষ প্রচন্ড চিৎকার করছে, এমন মানে ভেতর থেকে কে জানি মারছে কাউকে, পেটাচ্ছে কাউকে, এরকম কিছু একটা তার কাছে মনে হলো। তো এই দৃশ্য কিছুক্ষণ চলমান অবস্থায় থাকার পরে যখন তিনি মানে ভাবলেন যে না এখানে এতক্ষণ বসে থাকা যাবে না, আর এটা তো তার সামনেই চলছে, আসলে শুনতে অনেক আরাম লাগতে পারে, চিন্তা করলে হয়তো বলতে পারে দূরে এটা কি কখনো হয় নাকি, কিন্তু উনি তো সামনে প্রত্যক্ষ করেছে, ওনার ভিতরের কি অবস্থা তা আমরা কখনোই অনুধাবন করতে পারবো না। হ্যাঁ, সেটা একদম সত্যি, সেটা একেবারেই সত্যি। তো তিনি দেখলেন যে মানে ট্রেনটা কিছুক্ষণের মধ্যে, মানে তখন সে চিৎকার দেওয়া শুরু করলো রাসেল ভাই যে আমাকে বাঁচাও, কিন্তু ওই বস্তির আশেপাশ থেকে কেউ একটা হেল্প করতে আসে নাই একবারের জন্য না, মানে চিৎকারটা কেউ শুনছে বলে তার মনে হয় না, অন্ধকার চারিপাশ। তো যাই হোক কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছেড়ে দেয়। ট্রেনটা ছেড়ে দেয় যে এই ট্রেন 1992 সালে বাংলাদেশে ইম্পসিবল, কারণ ওই ট্রেন তো মনে হয় জাপানেও প্রডিউস হয় নাই যে এত ফাস্ট চলে যাবে। ওইটা ট্রেনটাও দেখা যাচ্ছে না, এত ফাস্ট ভ্যানিশ হয়ে গেল ট্রেনটা এবং এত তাড়াতাড়ি চলে গেল তার চোখের সামনে। আমাদের দেশে যেভাবে ট্রেন আমরা দেখি অভ্যস্ত, ঠিক এইভাবে সে বলল যে বাংলাদেশের বাইরেও মনে হয় এত ফাস্ট ট্রেন বের হয় না। তো সে কিছুক্ষণ এই দৃশ্য ওইটার দিকে তাকিয়েছিল, পরে তো বাসে উঠতে হবে কিন্তু তার পা সে নাড়াতে পারছিলেন না। তো কিছুক্ষণ পর একটি লোক আসার পরে তিনি তার হেল্প নিলেন।
হেল্প নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। কিন্তু লোকটিকে সে কোনো কথা শেয়ার করলো না, কারণ লোকটিও তো ওই রাস্তা দিয়ে আসতো, সেও তো কিছু দেখতে পারতো, সে কিছুই তো দেখেনি মনে হয়। তো সে তাকে যখন বাসায় পৌঁছে দেয়, পৌঁছে দেওয়ার পর তিনি বাসায় ঢুকে দেখে মাত্র ঘড়িতে হয় 12:35 বাজে। তার মানে এই 10 থেকে 15 মিনিটের দীর্ঘ সময়টা তার কাছে মনে হয়েছে যে 5 থেকে 6 ঘন্টার, তাকে 5 থেকে 6 ঘন্টা এই জিনিসটা বদল করেছে। আচ্ছা। তো যাই হোক, তিনি বাসায় রেস্ট নিতে শুরু করে দিলেন, মানে সে আর দোকানে যাওয়া মানে বন্ধ করে দিলেন আর কি। তার 12 থেকে 15 দিন পর তার মা মারা যান। এটা রাসেল ভাই কোন ঘটনার সাথে কোনো যোগ সাজস নাই। তার মার ব্রেস্ট ক্যান্সার ছিল, ওনার মা মারা যান 12 দিন পর। তো 12 দিন পরে উনি এইরকম দুইটাই, একটা ফ্রাস্ট্রেশন, একটা আপনার মার প্রতি টেনশন, দুই মিলে সে বাসায় কিছুদিন রেস্ট নিতে থাকে। তো সপ্তাহ দুয়েক পর, মা মারা যাওয়ার সপ্তাহ দুয়েক পর তিনি হঠাৎ করে তার রাতের বেলা ঘুম ভাঙে। তো এর আগে রাসেল ভাই ট্রেন যাওয়া আসা করতো, উনি কিছু একটা ভাবতেন না, কিন্তু যখনই কোনো ট্রেন যায় তখনই তিনি আটকে উঠতেন। আচ্ছা। রাতের বেলা যখন ঘুম ভেঙে বাথরুম থেকে বের হয়ে তিনি টাওয়ালে খুঁজতে গেলে, মানে টাওয়াল খুঁজতে যেয়ে মানে না পেয়ে তিনি বারান্দার দিকে যান। তো দেখে যে বারান্দায় টাওয়াল আছে, সে মুখটা মুছে জাস্ট, তার বাসাটা আবার রাসেল ভাই রেল লাইনের সাথে, তো মুখটা মুছে সে জাস্ট রেল লাইনের দিকে তাকাতেই দেখলো যে ইনস্ট্যান্ট সেই ট্রেন আবার চলে আসলো। আচ্ছা। সাথে সাথে সেই ট্রেন চলে আসার পর তার মাথা নষ্ট হয়ে গেল। এই তো সেই ট্রেনটাই আবার তার বাসার সামনে, এটা সামনে তো যেতে পারতো, তার বাদ সে তো এই জিনিসটা অপ্রত্যক্ষ করছে আরো সামনে, তার বাসার সামনে কেন থামলো? সে দৌড়ে গিয়ে তার ওয়াইফকে তুললেন এবং অনেক অগ্রাহ্য করার পর তার ওয়াইফ বারান্দায় যায়। তো যে ব্যাস বলে, কোথায় বারান্দায় তো কিছু মানে দেখলাম না। তো তিনি এই বিষয়টা আর কাউকে কিছু না জানিয়ে তাদের এলাকায় একজনকে জানায় আর কি। আচ্ছা। তো তিনি বলেন, ভাই আপনি নামাজ কালাম শুরু করে দেন। আর রাসেল ভাই তিনি যে নামাজ পড়তেন না তাও না, কিন্তু তেমন একটা রেগুলার ছিলেন না। তো সেই হুজুর বলে যে আপনি নামাজ পড়া শুরু করে দেন, আল্লাহকে ডাকেন, একটু আমলে নামেন। তো সেই জিনিসটা সে ওনার কথাটা শুনলো আর কি, কিন্তু উনি তো কোনো সলিউশন দিতে পারে নাই। তো তার তো বাসায় দোকানে যেতে হবে, সে দোকানে যায়, দোকানতে আবার স্টার্ট করে সে রেগুলার লাইফ। দোকান থেকে সে একইভাবে বাস ধরে রাস্তায় নামে এবং সেদিন সে আর রেল লাইন ধরে আগায় না। সেদিন সে রিক্সা নিয়ে বাসার গলির সামনে যায়। গলির সামনে পৌঁছানোর পর এই দৃশ্য হয়তো বা সে এইখান দিয়ে আবার কিভাবে সে কি ফলো করবে, এতদিন তো কিছু করছিল না। হঠাৎ করে তিনি দেখলেন গলির ভেতর থেকে কয়েকজন লোক বেরোচ্ছে। তারা সবাই মাথা নিচু করা, সবাই অনেক লম্বা, সবার সাদা কাপড় পরা, কিন্তু সবাই একসাথে আসছে মিছিলের মতো, মানে অনেকগুলো লোক লাইন ধরে আসছে এবং একের পর এক লাশ বেরোচ্ছে গলি থেকে। ও মাই গড। তো উনি তো এই দৃশ্য আবারও তার সামনে, সেই একই ফ্রাস্ট্রেশন। তো তিনি পাশে একটা বাসা ছিল, সেই বাসার জানালার লাইট জ্বলছিল, তখন 11টা বাজে। তো নক করে সেখানকার যে লোকটি ছিল, যে ফ্ল্যাটের লোকটি ছিল, ওনার হেল্প নিয়ে বাইরে আসার পর কোনো কিছু, সবকিছু নর্মাল আছে ভাই, বাইরে কিছু নাই। তো সে তার সাহায্যে বাসায় আসে এবং তাকেও জিনিসটা শেয়ার করে নাই। তো যে হুজুরটার কাছে সে জিজ্ঞেস করেছিল, হুজুরকে বলেছিল এরকম ধরনের সে প্রত্যক্ষ করছে, সেই হুজুর ঠিক পরের দিনই তার বাসায় আসেন। তখন সে খেতে বসেছে দুপুরবেলা, বলে যে ভাই, উনি আবার এই কথাটা আবার হুজুরকে যে জানায় যে আমি এরকম ভাবে আমার গলি দিয়ে এরকম ভাবে মানুষ বেরোতে দেখছি, বা আমি রেল লাইনের সামনে এরকম ট্রেন আসতে দেখছি। তো সে হুজুর বলে যে ভাই, বিশ্বাস করবে না, গতকালকে আপনি যখন ঈশার ওয়াক্তে আমার কাছে এসেছিলেন, আমাকে যে ঘটনাটাই বললেন, ঠিক আপনি বাসায় যাওয়ার পরে আমি বাসায় যাওয়ার সময় রাস্তা দিয়ে দেখি যে ভাই কতগুলো মানুষ লাইন ধরে যাচ্ছে এবং সবার সাথে একটি করে লাশ, অনেকগুলো লাশ। উনি মানে নিজেই প্রত্যক্ষ করলেন। খুব অদ্ভুত ব্যাপার। তো সে বলল যে আচ্ছা ভাই, ঠিক আছে, আমি একজন বুজুর্গকে চিনি, নদীর ওপারে যেতে হবে। নদীর উপরে, ঢাকার ভেতরেই তো এখন, পরে কেরানীগঞ্জ, তো নদীর উপরে যেতে হবে সে বলে। আচ্ছা। তো নদীর উপরে নিয়ে যে সে কুই চিপা চাপা দিয়ে তাকে এমন এক জায়গায় নিয়ে যায়, এক বুজুর্গ, অনেক বয়স, এবং তার ভাষ্য মতে তার বয়স নাকি অলমোস্ট 100 ক্রস করেছে। আচ্ছা। তো সেই বুজুর্গের কাছে বলল যে আমার এই ঘটনা ঘটেছে, এই হচ্ছে আমার সাথে। তো সে একটা সলিউশন দিল যে বাবা, তুই নামাজ পড়া শুরু কর, আল্লাহকে ডাক, আমলে নাম, আর কোন দিকে না তাকিয়ে ওই এলাকা ছেড়ে 10 মাইল দূরে চলে যা, সার্কেল ধরে। আচ্ছা, দেখবি তুই ভালো হয়ে গেছিস। তো উনিও মনে মনে চিন্তা করলো না, ওনার কথাটা রাইট আছে, থেকে চলে গেলে হয়তো আমি কিছু ফিল করবো না, হয়তো বেঁচে যেতে পারি। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তুই চলে যা। আর এই একটা গ্লাসে পানি ছিল, সেটাতে সে ফু দিল, ফু দিয়ে বললো যে এটা তুই খা এবং বিসমিল্লাহ বলে খাবি। সে পানিটা খায় এবং ইনস্ট্যান্সে তার যখন চোখ খুলে সে দেখে তার ঘরের বিছানায় তার ঘুম ভাঙে। তার মাঝখানে কোনো কিছু, এর মাঝখানে তার কিছু মনে নাই, কিছু খুব ইনস্ট্যান্সে তার চোখটা খোলার পরে সে দেখে যে সে সকাল হয়ে গেছে এবং ঘুম ভাঙলো মাত্র। মানে পানিটা খেলো, জাস্ট চোখটা খুললো এবং অন্য একটা দিন সকালবেলা মাঝখানে কতক্ষণ গেছে সেটা তার কোনো আইডিয়াই নাই। তার কাছে মনে হলো আমি তো মাত্র পানি খেলাম, মাত্রই ঘুম থেকে উঠে গেলাম, ওটা দেখে আমার বাসার বিছানায়
খুব অবাক লাগার মতো ঘটনা রাসেল ভাই। খালি বললো যে আরেকটা কথা বলে দেই, ছোট্ট একটা কথা, যে আমি ওই পানিটা খাওয়ার আগে মাথা নিচু করে খাচ্ছিলাম, তো আমি একটি জিনিস দেখি যে লোকটি আমাকে নিয়ে গেছে, যে লোকের কাছে, যে হুজুরটি আর যে বুজুর্গ যে ছিল, তারা দুজন যখন আমাকে পানি দেয়, তো মাথা নিচু করার সময় দেখি তারা কেউ মাটিতে বসেছিল না। তবে দুইজনই ভাসমান অবস্থায় ছিলেন। এটা তার কাছে এটা কোনো ডিসক্রিপশনই নেই রাসেল ভাই। ওকে। তো এরপরে তিনি ওই এলাকায় ছিলেন রাসেল ভাই। এরপরে তার আর কোনো কিছুই, এরপরে কোনো কিছু ফিল করে নাই আর। মের 7 তারিখের কথা। আমি আমার বাসা নারায়ণগঞ্জের চাষারায়। আমাদের বাড়িটি হলো 2 তলা। 2 তলার ডান পাশের ইউনিটে আমরা থাকি এবং আমাদের নিজেদের বাড়ি এটা। অন্য সব কটা ইউনিটের ওপর নিচে ভাড়া দেওয়া। আমার ফ্যামিলিতে আমি, আমার বড় বোন আর বাবা মা থাকেন। বড় বোনের বিয়ে হয়ে গেছে, এখন শ্বশুর বাড়িতে থাকে। ওই সময় তাই আমার বাবা মাকে এক বিশেষ কাজে আমাদের গ্রামের বাড়িতে তারা যান এবং 2 দিন সেখানে তাদের থাকতে হয়। আমার বড় বোন শ্বশুর বাড়িতে থাকেন, তাই বাড়িতে শুধুমাত্র একাই থাকতে হয় আমাকে। আমি ছোট একটা বিজনেস করি, এর কারণে সারাদিন বাড়িতেই থাকতে হয়। একেবারে সন্ধ্যার পরে বাসায় আসি, বাইরেই থাকতে হয়, সরি। সেই দিনও একইভাবে সন্ধ্যার পরে আসলাম। যেহেতু আমি বাসায় একা থাকবো, তাই এক ফ্রেন্ডকে, ওর নাম ধরি এক্স, ফোন করে আমার সাথে থাকার কথা বললাম। ওই ফ্রেন্ড রাজি। আমার ওই ফ্রেন্ডটা বর্তমানে এক এমবেসিতে চাকরিরত অবস্থায় আছে, বুঝুন অবস্থা। রাত প্রায় 9টার দিকে আমার ফ্রেন্ড অর্থাৎ এক্স, আমরা বাইরের হোটেল থেকে আগেই আমাদের রাতের খাবারের জন্য খিচুড়ি কিনে নিয়ে আসলাম। এরপরে 10:30-এর দিকে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর আমরা দুজনে কথা বলতে বলতে আর টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝিনি। রাত 2:50-এর দিকে ওয়াশরুমে যাবার জন্য ঘুম ভাঙল। চোখ খুলে দেখি আমার ফ্রেন্ড এক্স বিছানায় নেই। আমার ফ্রেন্ডটি ওয়াশরুম থেকে এসে সবকটি রুম খুঁজলাম এবং বারান্দাও খুঁজে দেখলাম, কোথাও নেই। তখন সোজা ছাদে চলে গেলাম এবং আমি ভাবলাম যে নিশ্চয়ই ছাদে আছে। আমি সিঁড়ি দিয়ে উঠে ছাদের দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার দিয়ে তাকিয়ে আমি ছাদের দিকে তাকিয়ে শুধু এতটুকুই বুঝতে পারছি, চিৎকার দিয়ে নয়, ছাদের দিকে তাকিয়ে এতটুকুই বুঝতে পারছি যে ওখানে 3 জন। কিছু বোঝার আগেই কি যে হলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল তখনই কি যেন 2 হাতের ডানার দিকে ধরে রাখছে আমাকে এবং সোজা উপরের আকাশের দিকে উঠাতে শুরু করে দিয়েছে খুবই জোরে। আমি কিছুই বুঝতে পারছিলাম না তখন যে আমার সাথে কি হচ্ছিল, আমি এটা বুঝতে পারছিলাম না। একটু পরে একটা শব্দ আমার কানে আসলো, বলল যে ওর যেন কিছু না হয়। আমি বুঝতে পারলাম না যে এটা আমার ফ্রেন্ডের কথা বলার শব্দ কিনা। আমার ফ্রেন্ডের কথা বলার শব্দ এটা আমি বুঝতে পারলাম সেটা, এবং আমার আর কিছুই খেয়াল নেই। যখন চোখ খুললাম তখন দেখি আমি রুমের বিছানায় এবং আমার বন্ধু নামাজ পড়ছে নিচে। আমি উঠে বসলাম। আমার 2 হাতের ডানায় খুব ব্যথা। ওখানে কি যেন ধরেছিল, সে আঙুলের ছাপ তখনও লেগেছিল। আমার বন্ধু নামাজ শেষ করে আমার পাশে এসে বসলো। আমি ভয়ে কিছুই বলতে পারছিলাম না। আমার ফ্রেন্ড আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, ভয় পেয়েছিস? কিচ্ছু না, আমি তোর বন্ধু, অন্য কিছু না। আর এই কথাটা কোনোদিন কাউকে বলবি না, তাহলে তোর খুব ক্ষতি হবে। তুই যেন কাউকে কিচ্ছু না বলিস, এর জন্য আমি তোর 2টা কাজ করে দেব। একটা হলো বিজনেসের প্রবলেম চলছে তোর যেটা, সেটা আমি সলভ করে দেব, এবং আরেকটা সেটা হচ্ছে বিশ্বাস করবেন কি রাসেল ভাই, আমার বিজনেসের প্রবলেমের কথাটা ও জানে আগে থেকেই। সেটা হচ্ছে যে আমার ভাইয়ের যে প্রবলেম, সেই প্রবলেম দূর করে দেবে। আমার বিজনেসের কথা আগে থেকে জানতো, কিন্তু আমার বোন আর দুলাভাই, অর্থাৎ বোন আর দুলাভাইয়ের যে ফ্যামিলির যে প্রবলেম, এটা ফ্যামিলির মানুষ ছাড়া আর কারো জানা ছিল না। তাহলে আমার ফ্রেন্ড জানলো কিভাবে, আমি কিছুতেই বুঝতে পারলাম না। আমিও কিছু জিজ্ঞেস করিনি ভয়ে। ও শুধু বলল, আমি শুনে হা 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 করলাম, শুধু আর কিছু বললাম না। তার 2 দিন পরের কথা, আমার বিজনেসের প্রবলেম সত্যিই আর থাকলো না। আর তার চেয়েও বড় কথা হলো যে আমার দুলাভাইয়ের সমস্যাটা সলভ হওয়ার মতো ছিল না। ওদের প্রায় ডিভোর্স হয়ে যাবার কথা ছিল। আকস্মিকভাবে তাও মিটে গেল। আমি কখনো কাউকে এই কথা বলিনি ভাই। এখনো পর্যন্ত আমরা খুবই ভালো বন্ধু হয়ে আছি। আমি ওকে ওই ব্যাপারে কিছু জিজ্ঞেস করিনি। আমার
ছোট কোথাও আমার কোথাও কোনো প্রবলেম হলেই ছোট বা বড় যেটাই হোক না কেন ওকে বলি, কিন্তু সলভ করার কথাটা বলি না। বলার পরে দেখি একাই সব ঠিক হয়ে গেছে। আর ও যখন যাকে পারে এইভাবে তাকে হেল্প করে, কিন্তু কাউকেই কিছু বুঝতে দেয় না। আমি যেন কখনো ওকে জিজ্ঞেস করি না। এখানেই শেষ করলাম রাসেল ভাই, ভালো লাগলে পড়ে শোনাবেন। তারপরে নাম লিখেছেন, সুতরাং আমি নামটা বলবো না, ফোন নাম্বারও দিয়েছেন। আমি খুবই চাই, আমি আপনার নামটা দেখতে পাচ্ছি, আমি খুবই চাই আপনি আমাদের স্টুডিওতে আসেন এবং আমাদের সাথে কথা বলেন, এবং আপনার ফ্রেন্ডকে বলবেন আমার জন্য দোয়া করতে, আমাদের সবার জন্য দোয়া করতে, এবং আমাদের প্রবলেম মানে তিনি তার যে পাওয়ারই থাকুক না কেন, কোনো সুপার ন্যাচারাল পাওয়ার যদি থাকে, ডেফিনেটলি তিনি আমাদের জন্য দোয়া করলে আমরা উপকৃত হব। বিশেষ করে আমার জন্য বলবেন অবশ্যই। এবং আপনাকে আমি ইনভাইট করছি স্টুডিওতে, আপনি ডেফিনেটলি স্টুডিওতে এসে আমাদের সাথে এসে আপনার জীবনের আরো কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করলে আমরা অনেক বেশি খুশি হব। জানিয়ে দিই, আগামী সপ্তাহে আমরা আসছি খুলনায়, এবং আগামী সপ্তাহে আমরা খুলনায় লাইভ করব। সেই জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনাদের কাছ থেকে প্রচুর ইমেল আমরা এক্সপেক্ট করছি, দারুণ দারুণ সব ঘটনার। আমরা জানি যে খুলনার মানুষ ভূত এফএম নিয়ে অনেক 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 বেশি আগ্রহী। কয়েকদিন আগে মাসুম গিয়েছিল, সেও বলল যে ওইখানে সবাই প্রত্যেকে ভূত এফএম নিয়ে অনেক বেশি আগ্রহী। তো আমরা আসছি আগামী সপ্তাহে, আপনারা রেডি থাকুন এবং আমাদেরকে ইমেল পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। স্পেলিংটি খুব আস্তে আস্তে বলে দিচ্ছি, BHTTFM@radiofurti.fm। বেশি বলার দরকার নেই, কারণ এমনিতেই খুলনা থেকে অনেক ইমেল পাই। এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের ফেসবুক, যে ফেসবুকে আপনি যেখানে যাবেন www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। আচ্ছা, আপনার পাশে যে মানুষটি এই মুহূর্তে আছে, এই ঘটনা শোনার পরে তাকে কতটুকু বিশ্বাস করা যায় চিন্তা করতে থাকুন। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসবো। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 100.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এই মুহূর্তে আমি যেটা করবো, আপনাদেরকে ছোট্ট করে ঢাকায় যারা আমাদের ক্লাব করছেন, ভূত এফএম হরর ক্লাব, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিব। মানে আমরা কিছুক্ষণ পরপরই করিয়ে দেবো, এখন দুজনের সাথে পরিচয় করে দিচ্ছি। আপনার নামটা একটু বলবেন। হ্যালো, আমি জিসান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। সো আপনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির হরর ক্লাবের মেম্বার। আমরা আরো একজন মেম্বারকে রেখেছি আমাদের এখানে। আপনি কোথাকার মেম্বার একটু আমাকে বলবেন আগে। আমি আকিব, নর্থ সাউথ থেকে। নর্থ সাউথ থেকে। সো আমরা ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথের দুজন মেম্বারকে পেয়ে গেছি। আপনি কোন ইয়ারে আছেন আকিব? ফার্স্ট ইয়ারে আছেন। উইশ ইউ অল দ্য বেস্ট। আশা করছি যে আমাদের যে নেক্সট প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে আমরা আপনাদের জানিয়ে দেবো। কেমন লাগছে ভূত এফএম এসে? অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা তারপরে ঘটনায় চলে যাই এবং আমাদের সাথে আমাদের পরবর্তী অতিথি আছেন, আপনাদের সাথে পরবর্তীতে আবার কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি আপনার নামটা একটু জানতে চাচ্ছি। তার আগে আমরা একটু এসএমএস পড়বো। খুলনা এবং যারা এসএমএস পাঠাচ্ছেন কষ্ট করে, তারা সবাই আসলে খুব কষ্ট পাবেন। সাইদ আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে বলছেন গল্প পড়া বন্ধ হয়ে গেছিল। নো, গল্প পড়া বন্ধ হয়ে যায়নি, আমরা শুধু সময় পাই না। প্রচুর মানুষ থাকে, সেজন্য মানে যেখানে প্রচুর অতিথি থাকেন আমাদের। আজকেও অনেক অতিথি আছেন, আমি জানি না সবকিছু কমপ্লিট করতে পারবো কিনা। সবাই এখন একটা করে ঘটনা বলতে পারেন। মির্জন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, আরিফা এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মাইকেল এবং সাকিব এবং সামি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, রাজিউল এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন সাব্বির সিংড়া থেকে, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন বলেছেন আমরা থাকবো। তো ডেফিনেটলি আপনারা থাকবেন। আপনাদের একটা স্টোরি আমাদের পাঠান এবং আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই আমাকে ইমেল করবেন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। SI চাবরার হাজারিবাগ থেকে এসএমএস করেছেন, আর শুভ আমাদের। আর আপনারা যেটা বললেন আফরিন এবং আনোয়ার এবং আফরিন, আপনারা তো রেগুলার আমাদের ঘটনা পাঠান, সুতরাং আপনারা এমনিতেও ঘটনা না থাকলে আমাদের সঙ্গে থাকতে পারবেন ডেফিনেটলি। হিমেল পান্ডে আমাদের এসএমএস করেছেন সাজ্জাদ ফার্মগেট থেকে। এছাড়াও আমাদেরকে রাশেদ ফুলবাড়িয়া থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মিজান সিলেট থেকে। এবং সিলেটেও কিন্তু আমরা যাবো, আমাদের লিস্টে সিলেট রয়েছে, খুব তাড়াতাড়ি আমরা সিলেটে আসছি। মেহেদি আমাদের এসএমএস করেছেন প্রীতি। সেই সাথে আমরা বলবো যে এতক্ষণ ধরে দেখলেন যে দুজন আমরা হরর ক্লাব মেম্বারের সাথে কথা আপনাদের পরিচয় করিয়ে দিলাম। খুলনাতে আমরা চাই এরকম হরর ক্লাব খুলতে। সো অবশ্যই রেডি থাকবেন এবং খুলনা যারা হরর ক্লাব মানে ফর্ম করতে চান তারা অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ফেসবুক আইডি সব লাগবে, আমাদের ইমেল করে পাঠিয়ে দিবেন আপনারা। আবারও আসছে খুলনা থেকে আনোয়ার এবং আফরিন, আমরা থাকবো। তো ডেফিনেটলি আপনারা থাকছেন। আমরা চলে যাচ্ছি ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। হ্যালো লিসনার্স,
আমি সারাবান সালসাবিলা, আমি সাভার থেকে আসছি। আমি সাভার সরাসরি- থেকে আছে, আজকে তো ঢাকায় থাকছেন না? জি। ওকে, সো আমরা সাভার থেকে ঢাকাতে দেখছি, আমরা বিভিন্ন জায়গাতেই এরকম দেখি যে যেমন কক্সবাজারে গেলে আমাদের ওখানে চকরিয়ার লোকজন চলে আসেন ঢাকা থেকে। একদিন হয়তো আমরা দেখবো কি এরকম ভাবে আলাদা আলাদা ভাবে ঢাকাতেও করব, সাভারেও করব, টাঙ্গাইলেও করব, এভাবে এভাবে করতে করতে যাব। সেটা সেই দিন আর খুব বেশি দেরি নাই। যাই হোক, আমরা এখন শুনি সাবিলার ঘটনা। আমার ঘটনাটা শুরু হয় ডিসেম্বর মাসে 2015-তে। জি। আমার অপারেশন হয় অ্যাপেন্ডিক্সের।